হ্যালো, আসসালামু আলাইকুম মিসিও গাইস। কি খবর সবার? নিশি স্কুল থেকে সম্রাট বলছি। তো এটা নিশি স্কুলের প্রথম ভিডিও। নিশি স্কুল সম্পর্কে তেমন কিছু বলার নাই। নিশি স্কুল একটা এসিও কমিউনিটি, যেখানে আসলে আপনি অ্যাড থাকলে এসিও সম্পর্কে নতুন নতুন রিসোর্স পাবেন। তো অবশ্যই আমাদের গ্রুপে অ্যাড হবেন। এই ভিডিওটি যদি আপনি যদি আমাদের গ্রুপে অ্যাড হয়ে না থাকেন এবং এই ভিডিওটি যদি ইউটিউবে আপনি প্রথম দেখে থাকেন, তো অবশ্যই আমাদের এই কমিউনিটিতে অ্যাড হবেন। এখানে এসইও রিলেটেড অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হয় এবং কমেন্ট কমেন্ট করে এবং অন্যরা পোস্ট করে। তো এভাবে আর কি অনেক কিছু এসইও সম্পর্কে আপনি শিখতে পারবেন, জানতে পারবেন। তাছাড়া অনলাইনে কোনো কিছু শেখার জন্য কমিউনিটির কোনো বিকল্প নাই। তো অবশ্যই গ্রুপে অ্যাড হবেন। তো যাই হোক, আসল কথা আসে, এসইও কি। আমার এই ভিডিওটা করা হচ্ছে এসইও ক্র্যাশ কোর্স, মানে যেটা হচ্ছে যে যেহেতু আমি এসইও টিউটোরিয়ালের সিরিজ করতে যাচ্ছি, তো আজকের প্রথম ভিডিওতে আমি এসইও সম্পর্কে এ টু জেড একটা আপনাদেরকে ধারণা দিব যে আসলে এসইওটা কি, এসইওটা কিভাবে কাজ করে, কিভাবে এসইওর অ্যাডভান্স লেভেলগুলো কাজ করে, বেসিক লেভেলগুলো সবগুলো সম্পর্কে একটু ওভারঅল ধারণা দেবো, কিন্তু আসলে ডিপলি কিছু বলবো না। তো যাই হোক, আসল কথায় চলে আসি। তো এসইওটা কি? আমি জানি আপনারা অনেকে জানেন যে এসইও আসলে কি, বাট আসলে যারা জানে না তাদের জন্য একটু বলে রাখি। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে যে আপনার একটা ওয়েবসাইটের কোনো একটা পেজকে গুগলের কোনো একটা আচ্ছা, এসইও বিষয়টা বলার আগে একটু কিওয়ার্ড সম্পর্কে বলি। কিওয়ার্ডটা হচ্ছে আমরা গুগলে যেটা লিখে সার্চ করি, যেমন আমি যদি এখানে সার্চ করি বেস্ট বেবি টয়, তো এই যে বেস্ট বেবি টয়টা লিখে আমি গুগলে সার্চ করলাম, এটা হচ্ছে কিওয়ার্ড। তো তো বুঝতেই পারতেছেন কিওয়ার্ডটা কি, যারা জানেন না আর কি তাদের জন্য। তো আমি যখন কোনো কিওয়ার্ডের উপর টার্গেট করে আমরা কোনো পেজকে গুগলের প্রথম পজিশনে আনতে চাই, তো আনার জন্য যেসব কার্যক্রমগুলো করা হয় সেটা হচ্ছে এসইও। আর যদি না বুঝে থাকেন সমস্যা নাই, আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবেন। যেমন হচ্ছে আমি যদি বেস্ট বেবি টয় লিখে সার্চ করি, তো দেখেন এখানে প্রথম পেজে প্রথমে যে পেজটা আসছে, তো যদি একটু দেখি, আচ্ছা, যদি এই পেজটাকে একটু দেখে, তো দেখেন যে এই বেস্ট বেবি টয় লেখার ফলে গুগলে এই পেজটাকে গুগল প্রথম পজিশনে রাখছে। তো এর কি এমনি এমনি প্রথম পজিশনে আসছে না, গুগলের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, কিছু গাইডলাইন বা গুগলের কিছু রুলস সে ফলো করছে, যার ফলে গুগল তাকে এই প্রথম পজিশনে আনছে। তো এটাই হচ্ছে এসইও, এক কথায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে এই সার্চ ইঞ্জিন বলতে শুধু গুগল না, আরো সার্চ ইঞ্জিন আছে, বাট গুগলটা বেশি পপুলার, যার ফলে আসলে এসইও এক্সপার্টরা গুগলটাকেই বেশি ফোকাস করে। তো আচ্ছা, তো এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ। আপনারা যারা ডিজিটাল মার্কেটিং বিষয়ে ইন্টারেস্টেড, ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন, তো এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ। কিন্তু এসইও এমন একটা বিষয় যে এসইও শিখলে আপনি ডিজিটাল মার্কেটিং এর ম্যাক্সিমাম বিষয়গুলো আপনি কভার করে ফেলতে পারবেন। যেমন এসইও শিখলে আপনি মোটামুটি এই বিষয়গুলো খুব ভালোভাবে কভার করে ফেলতে পারবেন। যেমন হচ্ছে নিশ বা টপিক রিসার্চ, কারণ আপনি যখন একটা ওয়েবসাইট বানায় গুগলে র্যাঙ্ক করতে চাইবেন, তো অবশ্যই আপনাকে আগে রিসার্চ করতে হবে কোন কোন কিওয়ার্ডগুলো নিয়ে আপনি আগাবেন, কোন নিশটা নিয়ে আপনি কাজ করবেন, বা নিশ বা টপিকস, মানে নিশ বলতে আমি টপিকস বোঝাচ্ছি আর কি, যেটা এসইও এক্সপার্টরা বা ডিজিটাল মার্কেটাররা যেটা আসলে নিশ বলে টপিকসকে। তো কোন টপিকস নিয়ে আপনি আগাবেন, তারপরে কোন কিওয়ার্ডগুলো নিয়ে আগাবেন, তো এই জন্য কিন্তু আপনি রিসার্চ করার একটা বিষয় শিখে ফেলতে পারতেছেন। তারপরে কন্টেন্ট ক্রিয়েটিং, তো আপনি যখন কোনো একটা ওয়েব পেজকে র্যাঙ্ক করাতে চাইবেন গুগলে, তো অবশ্যই আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আপনার যে আর্টিকেল, ইমেজ, তারপরে ভিডিও, এইসবগুলো হচ্ছে কন্টেন্ট। তো এই কন্টেন্ট ছাড়া আপনি র্যাঙ্ক করাতে পারবেন না, কন্টেন্ট অবশ্যই আপনার দরকার। তো কন্টেন্ট ক্রিয়েট করা আপনি খুব ভালোভাবে শিখতে পারতেছেন, বা এই বিষয় সম্পর্কে সবকিছু জানতে পারতেছেন।
তো ডিজিটাল মার্কেটার হিসেবে কন্টেন্ট ক্রিয়েট করা একটা ম্যান্ডেটরি বিষয় আর কি, যেটা অবশ্যই দরকার। তো তারপরে দেখেন ওয়েবসাইট ম্যানেজমেন্ট। আপনি যদি এসইও করতে চান তো অবশ্যই আপনার একটা ওয়েবসাইট থাকা লাগবে, যেটা ম্যানেজ করা বা ওয়েবসাইটের কন্টেন্ট সাজানো গোছানো, পোস্ট করা, ওয়েবসাইটের ডিজাইন করা, যাই হোক ওভারঅল ওয়েবসাইটের একটা ম্যানেজমেন্টের নলেজ আপনাকে অবশ্যই থাকতে হবে। তো আপনি ওয়েবসাইট ম্যানেজমেন্টটা কিন্তু অবশ্যই ভালোভাবে কভার করতে পারতেছেন। তারপরে সোশ্যাল মিডিয়া। তো ডিজিটাল মার্কেটিং এর একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়াকে টার্গেট করা। তো এসইও যখন আপনি করবেন, আপনার ওয়েবসাইটের সাথে অবশ্যই সোশ্যাল মিডিয়াগুলোকে ফোকাস করতে হবে, যেখানে আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলা বা আপনার অডিয়েন্সদের ওখানেও কনভার্ট বা ওখানে ধরে রাখতে পারবেন। তো এই জন্য আপনার কিন্তু সোশ্যাল মিডিয়া বিষয়টাও কভার হয়ে যাচ্ছে। যেমন আমার নিশ স্কুল, এটা হচ্ছে ওয়েবসাইট, এবং আমার এই যে গ্রুপ, এটা তো আমি এখানে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার নিশ স্কুলের অডিয়েন্সদের এখানে তারা এখানে আছে। তো আসলে আমি কিন্তু শুধু ওয়েবসাইট না, সাথে সাথে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিংও কিন্তু আমি কভার করতে পারতেছি। তো তারপরে ইমেল আউটরিচ, এটা একটা অ্যাডভান্স বিষয় আসলে। অনেকে অনেকদিন ধরে এসইও ইন্ডাস্ট্রিতে আছে, আমি এটা বলতে পারি যে অনেকে এসইও ইন্ডাস্ট্রিতে আছে, অনেকদিন ধরে কাজ করে, বাট আসলে ইমেল আউটরিচের বিষয়ে অত বেশি জানে না। এরকম হয়, সবার কথা বলতেছি তা না। তো ইমেল আউটরিচ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ ইমেল আউটরিচ আপনি যখন গেস্ট পোস্ট করতে যাবেন, যারা এসইও সম্পর্কে জানেন তারা বিষয়টা বুঝবেন, যারা জানেন না সমস্যা না, পরবর্তীতে আস্তে আস্তে এই বিষয়ে সব ডিসকাস করা হবে। তো গেস্ট পোস্ট করার জন্য যারা গেস্ট পোস্ট করতে চান, তো সব থেকে এফেক্টিভ ওয়ে হচ্ছে ইমেল আউটরিচ করা, এটা তো অবশ্যই আপনারা জানেন। তো তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে আপনি মনে করেন এসইও শিখছেন, এসইও কাজগুলো সব পারেন মোটামুটি, আপনার এক্সপিরিয়েন্স হয়েছে, বাট আসলে মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজে ইমেল আউটরিচ করে আপনার ক্লায়েন্টদেরকে অ্যাপ্রোচ করতে পারবেন। এবং আমার গ্রুপে আমি একটা পোস্টে শেয়ার করছিলাম যে আসলে আমি টেস্টিং পারপাসে 20টা ইমেল সেন্ড করছিলাম, সেখান থেকে আমি একটা ক্লায়েন্টও পাইছি। তো এইভাবে যদি আপনারা ইমেল আউটরিচ করেন, তাহলে কিন্তু যারা কাজ পাচ্ছেন না বা এসইও সেক্টরে আছেন অনেকদিন, তারা কিন্তু এভাবে খুব সহজে যদি এক্সপিরিয়েন্স থাকে কাজ পাইতে পারেন। তো যাই হোক, আপনি কিন্তু এখানে দেখেন কোন কোন বিষয়গুলো কভার করতে পারতেছেন। রিসার্চ করা শিখতে পারতেছেন, কন্টেন্ট ক্রিয়েট করা শিখতে পারতেছেন, ওয়েবসাইট ম্যানেজমেন্ট করা শিখতে পারতেছেন, সোশ্যাল মিডিয়াটা মার্কেটিংটা আপনি কভার করতে পারতেছেন, এবং ইমেল মার্কেটিং মানে ইমেল আউটরিচ করলে ইমেল মার্কেটিং এর আপনি মোটামুটি 80% আপনি কভার করে ফেলতেছেন। তো যাই হোক, ডিজিটাল মার্কেটিং এর একটা বিশাল অংশ কিন্তু আপনি শিখে যাচ্ছেন যদি আপনি এসইও শেখেন। তো আচ্ছা, এবার পরের বিষয় আসি। তো এসইও ওয়ার্ক সেক্টর মানে আপনি এসইও শেখার পরে কোন কোন সেক্টরে আপনি কাজ করতে পারবেন। তো প্রথমে দেখেন অ্যাডসেন্স এবং অ্যাড। তো ফর এক্সাম্পল আমরা ওয়েবসাইটটা দেখি, তো ওয়েবসাইটে আসার পরে দেখেন এখানে আমি উপরে একটা অ্যাড দেখতে পাচ্ছি, একটু নিচে নামে দেখেন এখানে কিন্তু একটা অ্যাড দেখতে পাচ্ছি, এটা কিন্তু গুগলের অ্যাড, অ্যাডসেন্সের অ্যাড। দেখেন এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছি। তো এই যে আমরা যখন কোনো একটা কিওয়ার্ডকে টার্গেট করে যখন আমাদের ওয়েবসাইটে যখন ভিজিটররা আসবে, এসে যখন এই অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখবে, তখন কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমরা কিন্তু যে কোম্পানি আমাদের মাধ্যমে অ্যাড দিবে, সেখান থেকে আমরা কিন্তু পার্সেন্ট পাবো, মানে প্রতিটা অ্যাডের উপর আমরা কিন্তু পেমেন্ট পাবো। তো গুগলের একটা নেটওয়ার্ক আছে, যে নেটওয়ার্কের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট ওয়েবসাইটে সেট আপ করা যায়। তাছাড়া গুগল ছাড়াও অন্যান্য নেটওয়ার্ক আছে। তো যাই হোক, যখন ভিজিটর আনতে পারবো আমার ওয়েবসাইটে, তখন কিন্তু আমি অ্যাডভার্টাইজমেন্ট বসে আমি ইনকাম করতে পারতেছি। এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম মানে আপনি কিন্তু একবার ওয়েবসাইটটাকে একটা কিওয়ার্ডকে র্যাঙ্ক করে বসায় থাকলে কিন্তু ভিজিটরের মতো আসবে, অ্যাড দেখবে, ইনকাম হবে। আপনার কিন্তু কিছু করা লাগতেছে না, মানে অল টাইম কিছু করা লাগতেছে না, অবশ্যই কাজ করা লাগবে, বাট সবসময় কিন্তু কাজ করতে হচ্ছে না। তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে নর্মালি যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে বেশিরভাগই অ্যামাজনকে আসলে ফোকাস করে। যেমন দেখেন এই ওয়েবসাইটটা কি করছে, বেস্ট বেবি টয় রিভিউ করছে আর কি। এখানে দেখেন এই যে মানে এখানে কিছু বেস্ট বেবি টয় নিয়ে তারা রিভিউ করছে।
তো যারা মনে করেন এখানে বেস্ট বেবি টয় লিখে সার্চ করছে, তারা কিন্তু বেস্ট বেবি টয় লিখে যারা সার্চ করছে তারা কিন্তু একটা ভালো টয় খুঁজতেছে বেবির জন্য। এটা কিন্তু অবশ্যই না হলে কিন্তু সে বেবি টয় লিখে সার্চ করতে না কখনো। তো তার মানে আমি যদি বেবি টয় লিখে সার্চ করি বেস্ট বেবি টয়, তাহলে আমি একটা ভালো বেবি টয় খুঁজতেছি। তো দেখেন এই টুলস এখানে দেখাচ্ছে 4400 জন মানুষ সার্চ করে প্রতি মাসে এভারেজ। 4400 জনের ভিতর মনে করুন 3000 লোক তারা এক্সাক্ট বেবি টয় খুঁজতেছে। তো তারা প্রথমে ওয়েবসাইটটাকে দেখতে পাচ্ছে, এখানে ক্লিক করে এখানে গেল, যাওয়ার পরে তখন এই রিভিউগুলো দেখে যদি ভালো লাগে কোনো একটা প্রোডাক্ট, বা যদি মনে হয় যে এই প্রোডাক্টটা আসলে ভালো, আমার বেবির জন্য ভালো হবে, তখন আমি যদি এখান থেকে অ্যামাজনে যে এই প্রোডাক্টটা পারচেস করি, তো এই ওয়েবসাইটটা কিন্তু তখন আমার পারচেস করার জন্য কমিশন পাচ্ছে। মানে এই ওয়েবসাইটটা অ্যামাজন থেকে এটা অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়ে তার ওয়েবসাইটে বসাইছে এই রিভিউ আর্টিকেল লিখে। তো এটা হচ্ছে মোটামুটি অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে বিষয়, পরবর্তীতে বিস্তারিত আরো এই বিষয়ে আলোচনা করা হবে। তো এটাও প্যাসিভ ইনকামের একটা সিস্টেম। মানে আপনি যখন মানুষ যেসব কিওয়ার্ডে প্রোডাক্ট সার্চ করে, ভালো প্রোডাক্ট খোঁজে, ওইসব কিওয়ার্ডগুলো টার্গেট করে যখন আপনি ওয়েব পেজ ক্রিয়েট করে র্যাঙ্ক করাতে পারবেন, তখন মানুষ ওখান থেকে যখন প্রোডাক্ট পারচেস করবে অ্যামাজন থেকে, তো এটা কিন্তু আপনার কিছু করা লাগতেছে না, বলতে অল টাইম কিন্তু পিছনে কাজ করা লাগতেছে না। তো এটা কিন্তু প্যাসিভ ইনকাম। তো তারপরে আসি ই কমার্স বা ড্রপ শিপিং। ই কমার্স ওয়েবসাইট যেগুলা, বুঝে নিতে ই কমার্স সাইটগুলো কি, যারা প্রোডাক্ট সেল করে ডিরেক্ট, বা ড্রপ শিপিং ও ই কমার্সের মতো একটা বিষয়, এটা একটু ডিপলি হয়ে যায়, এজন্য আর কি ড্রপ শিপিং বিষয়টা আলোচনা করলাম না। তো আপনি যদি এসইও করেন, তো আপনার প্রোডাক্টগুলা বা আপনার ওয়েবসাইটের প্রোডাক্টগুলা কিন্তু গুগলে র্যাঙ্ক করাতে পারেন। যেমন আমি যদি এখানে বেস্ট বেবি টয় বাদ দিয়ে বেস্ট বেবি টয় লিখে সার্চ করবো, মানে আমি একটা ভালো বেবি টয় রিভিউ খুঁজতেছি। শুধু যদি বেবি টয় লিখে সার্চ করি, তার মানে আমি কিন্তু একটা ভালো বেবি টয় খুঁজতেছি, আমি কিনতে চাচ্ছি। দেখেন আমার কোন ওয়েবসাইট র্যাঙ্কে আসলো, দেখেন এই ওয়েবসাইটটা ক্লিক করি। আমি যখন বেবি টয় লিখে সার্চ করছি এবং বেবি টয়ের সার্চ ভলিউম দেখেন 74,000 প্রতি মাসে। আমেরিকান গাইজ সার্চ করে 74,000, মোটামুটি প্রতি মাসে 74,000 লোক বেবি টয় লিখে সার্চ। এটা কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইট, এবং বেবি টয়ের কিওয়ার্ডের উপর সে এই পেজটা র্যাঙ্ক করেছে গুগলে। তো এখান থেকে কিন্তু সে প্রচুর ভিজিটর পাচ্ছে। আচ্ছা, তো ই কমার্সের বিষয়টা বুঝলাম। তারপর লোকাল বিজনেস, আপনি যদি এসইও পারেন, আপনার লোকাল কোনো বিজনেস থাকলে, কোনো কোম্পানি থাকলে, তার বিভিন্ন কিওয়ার্ডের উপর মানুষ যেগুলো সার্চ করে আপনার লোকাল বিজনেস প্রমোট করতে পারবেন, সার্ভিস প্রমোট করতে পারবেন। মানে আপনার যদি কোনো সার্ভিস থাকে, যেমন কথার কথা আপনি গ্রাফিক ডিজাইনে কাজ করেন অথবা ওয়েব ডেভেলপমেন্টে কাজ করেন, তো আপনি যদি কোনো সার্ভিস প্রোভাইড করে থাকেন এবং কোনো সার্ভিস রিলেটেড ওয়েবসাইট তৈরি করে ক্লায়েন্টের কাজ করতে চান, তো সেক্ষেত্রে আপনার সার্ভিস ওয়েবসাইটটা কিন্তু আপনি এসইও করে গুগলে র্যাঙ্ক করায় সেখান থেকে ক্লায়েন্ট পেতে পারেন। তো এটা একটা বিষয় গেলো। তারপরে ক্লায়েন্ট জব মার্কেট প্লেসে আপনি তো কাজ করতে পারতেছেন, ফাইবার, আপওয়ার্ক বা আরো যেসব মার্কেট প্লেস গুলো আছে। তারপরে ক্লায়েন্ট জব ফ্রম সোশ্যাল মিডিয়া, আপনি ভালো এক্সপিরিয়েন্স হলে দেখাচ্ছে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারতেছেন না, তো আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু ক্লায়েন্টের কাজ করতে পারেন, লাইক ফেসবুক এর মাধ্যমে। তারপরে ক্লায়েন্ট জব ফ্রম আউটরিচ, আমি আগেই বলছি যে আউটরিচের বিষয়ে, যে আউটরিচের মাধ্যমে আউটরিচ করে, ইমেল আউটরিচ করে, লিঙ্কডইন আউটরিচ করে আপনি খুব সহজে ইন্টারন্যাশনাল মার্কেটটাকে কিন্তু ধরতে পারবেন, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করে আপনার সার্ভিসটা কিন্তু প্রোভাইড করতে পারবেন। তো যাই হোক, মোটামুটি বুঝে গেলেন যে এসইও শেখার পর কোন কোন সেক্টরগুলোতে কাজ করতে পারবেন। তো এবার পরবর্তীতে আসি যে এসইও কাজগুলো করতে গেলে আপনার কোন কোন টুলস গুলা, কোন কোন জিনিসগুলো আপনাদের দরকার, অবশ্যই দরকার। তো আমি তার একটা শর্ট একটা লিস্ট এখানে করছি। অবশ্যই পরবর্তী আরো অনেক টুলস আছে এর বাইরে, বাট জাস্ট কিছু মানে ম্যান্ডেটরি টুলস। অবশ্যই আপনারা কাজ করতে করতে আরো অনেক টুলস সামনে পাবেন, সেগুলো ইউজ করবেন, বাট এগুলো জাস্ট আমি একটা ছোট একটা সামারি করে দিচ্ছি এখানে একটা টুলস এর লিস্টে। তো ডোমেন হোস্টিং, অবশ্যই আপনার ডোমেন হোস্টিং লাগবে, মানে আপনার এই যে ওয়েবসাইটটা অবশ্যই লাগবে। ওয়েবসাইট
ডোমেন বলতে ওয়েবসাইটের নামটা, হোস্টিং বলতে ওয়েবসাইটের জায়গা। মানে একটা ওয়েবসাইট ম্যানেজমেন্ট করতে গেলে ডোমেন হোস্টিং লাগবেই। তো ডোমেন হোস্টিং সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন, আমি মনে করি এই বিষয়ে ডিটেলস কিছু বললাম না, না জেনে থাকলে কমেন্ট করতে পারেন, রিপ্লাই দিব, সমস্যা নেই। তো ওয়ার্ডপ্রেস সিএমএস মানে আপনার ওয়েবসাইটটাকে ম্যানেজ করার জন্য কিভাবে ম্যানেজ করবেন, ওয়ার্ডপ্রেস সবথেকে পপুলার আর কি সিএমএস, যেটা দিয়ে খুব সহজে আপনার ওয়েবসাইটের ডিজাইন, কন্টেন্ট সবকিছু ম্যানেজ করতে পারবেন ব্যাক এন্ড থেকে। তো এই জন্য ওয়ার্ডপ্রেসটা একটা পপুলার বিষয় এবং এসইও ফ্রেন্ডলি প্রচুর, যার ফলে আর কি সব এসইও এক্সপার্টরা, ম্যাক্সিমাম এসইও এক্সপার্টরা ওয়ার্ডপ্রেসটাকে ইউজ করে। তো তারপরে কি আসতেছে, ইওস ট্র্যাক ম্যাপ, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের এসইও প্লাগইন, বা এর বাইরে আরো অনেক এসইও প্লাগইন আছে, বাট এই দুটো একটু পপুলার। তো এসইও প্লাগইন অবশ্যই দরকার। তো মানে আপনার এসইওর যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো খুব সহজে টুলসগুলো আপনাকে সাজেস্ট করবে এবং সেভাবে আপনি মানে আপনার এসইওটাকে অনেক সহজ করে দেবে এই প্লাগইন দুইটা। তারপরে আদার্স যে প্লাগইন অবশ্যই দরকার হবে, আরো প্লাগইন টুলস ওয়েবসাইট ম্যানেজমেন্ট করতে গেলে, তো সেটা সামনে বুঝতে পারবেন। আর তারপরে এই যে কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড সার্ভার, ডাব্লিউএমএস সার্ভার, কিওয়ার্ড এভিহার, এই টুলসগুলো আপনার কিওয়ার্ডের আইডিয়া আর সার্চ ভলিউম এই দুইটা বিষয়ে আপনার হেল্প করবে। তো আসলে এখন ডিটেলস কিছু বলতেছি না, সামনে অন পেজ সেকশনে বলতেছি, সমস্যা নাই। তো Href ভার্সেস SEMrush Moz Pro, তো আমি যেটা বলবো যে আসলে Href এই টুলসটা সবাই ইউজ করবেন, কারণ আসলে Href এরকম একটা টুলস যে আসলে এসইও এক্সপার্টরা অনেক সময় বলে থাকে যে অল ইন অল এসইও টুলস, আসলে বিষয়টা ওরকমই, কারণ Href আসলে অনেক এখানে অনেক কিছু করা যায়, কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে আপনার সাইট অডিট প্লাস এমনকি ব্যাকলিংকের সলিউশনও Href এর কাছ থেকে পাবেন। তো আসলে Href অনেক ইম্পর্টেন্ট একটা টুলস, যেটা অবশ্যই ইউজ করবেন আপনি। তো এইসব টুলসগুলো আপনি গ্রুপ বাই করে নিতে পারবেন, বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা গ্রুপ বাই টুলস সার্ভিস দেয়, তো সেখান থেকে নিতে পারবেন, অল্প খরচে হয়ে যাবে। তো তারপরে আসি গ্রামারলি প্রো রাইটিং এইড। তো যারা বিশেষ করে আর্টিকেল রাইটিং করেন তারা অবশ্যই গ্রামারলি প্রোটা ইউজ করবেন, যদিও আসলে টুলস সবকিছু ফিক্স করে দেয় না, বাট মোটামুটি গ্রামারলি প্রোটা রিকমেন্ডেড যারা আর্টিকেল রাইটিং করে না বা যারা শুধু এমনিতে এসইও সেক্টর আছেন, তো তারা গ্রামারলি ফ্রিটা এনাফ আর কি। তারপরে ফ্রেশ, তারপরে এসইও। আচ্ছা, এই যে টুলস দুইটা বর্তমানে এখন 2020 চলতেছে, 2021-এর কাছাকাছি। তো বর্তমানে এসইও ইন্ডাস্ট্রিতে এই দুইটা টুলস কিংবদন্তি হিসাবে আর কি আসছে। যেমন গুগল এখন অন পেজের উপর প্রচুর ফোকাস করতেছে, অন পেজ এসইওর উপর। তো এই দুইটা টুলস আপনাকে ওয়ান পেজ এসইওর A to Z সলিউশন দিয়ে দেবে, এবং আপনি এই দুইটা টুলসের মাধ্যমে বা এই দুইটা টুলসের সাজেশনে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন, তো দেখাচ্ছে আপনি অফ পেজ এসইও ছাড়াও আপনি শুধুমাত্র অন পেজ এসইও কে ফোকাস করে আপনি গুগলের ফার্স্ট পজিশনে চলে আসতে পারবেন। তো এইসব বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলা হবে, এবং গ্রুপে একটা পোস্ট দেখছেন যে ফ্রেশ সার্ভার এসইও নিয়ে, এক ভাই সে সার্ভার এসইও ইউজ করে অনেক সাকসেস, তো দেখছেন পোস্টটা। তো আসলে সার্ভার এসইও খুব মানে ট্রেন্ডিং, সার্ভার এসইও ফ্রেশ, তো অবশ্যই ট্রাই করবেন ইউজ করার। আপনি এইসব টুলসগুলো গ্রুপ বাই করে নিতে পারবেন, সমস্যা নাই, অল্পের ভিতরে আর কি। ক্যানভা প্রোটা একটা খুব ইম্পর্টেন্ট একটা টুলস, যেটা আসলে মানে দেখাচ্ছে আমরা অনেক সময় যে ইমেজ খুঁজি, যে কপিরাইট ফ্রি ইমেজ, কপিরাইট ফ্রি ভিডিও, তো ক্যানভা প্রোতে কিন্তু আপনি অ্যাভেলেবল, এটা মানে আপনি ইচ্ছা মতো ইমেজ, ভিডিও, টেমপ্লেট অনেক কিছু ক্যানভা প্রো, যেটা আসলে একটা ওয়েবের কন্টেন্ট ম্যানেজমেন্ট করতে গেলে দরকার। তো আমি আমার গ্রুপে একটা পোস্টে বলছিলাম যে ক্যানভা প্রো কিভাবে ফ্রিতে ইউজ করবেন, ক্যানভা প্রো আর মোজ প্রো। তো গ্রুপের
গ্রুপে যে পোস্টটা দেখলে আর কি দেখেন, এই যে আপনার গ্রুপে এসে একটু ডান সাইডে আসবেন, এই যে মার্কেটিং টুলস এই টপিকসের উপর ক্লিক করবেন। দেখেন এইখানে বিভিন্ন টুলসের বিষয়ে যে পোস্টগুলো দেওয়া হয়, এখানে আপনারা গ্রুপে এসে সবসময় এই যে টপিকসের উপরে ক্লিক করে এখানে দেখবেন যে আসলে এই যে এখানে এই পোস্টটা বা এই পোস্টটা দেখেন কিভাবে ক্যানভা প্রো, মোজ প্রো কিভাবে ফ্রি ইউজ করবেন এই বিষয়ের উপর এখানে দেওয়া আছে। তো যাই হোক, এটা আপনারা দেখে নেন গ্রুপে এসে। এখানে ডান পাশে এই যে পোস্ট টপিকসের মার্কেটিং টুলসের উপর ক্লিক করলে নিচে আসলে এটা দেখতে পাবেন। তো যাই হোক, এবার আসি কোল্ড ইমেল সার্ভার। কোল্ড ইমেল সার্ভারটা যারা ইমেল আউটরিচ করবেন, ইমেল আউটরিচ করার জন্য ইমার্জেন্সি একটা টুলস। কোল্ড ইমেল সার্ভারের জন্য পেইড টুলস ইউজ করতে পারেন। লেমলিস্ট একটা টুলস আছে, এটা খুব ভালো, লেমলিস্ট। তাছাড়া ফ্রিতে দুইটা টুলস আছে, এটা আছে গুগলের গুগল ডক্স এর একটা এক্সটেনশন আর ক্রোম ব্রাউজারের একটা এক্সটেনশন। তো পরবর্তীতে এই বিষয়ে ডিটেলস বলা হবে, সমস্যা নাই। আচ্ছা, এতক্ষণ আমরা জাস্ট কি আলোচনা করলাম যে এসইও কি বা এসইও সেক্টরগুলোতে থাকলে আপনি কোন কোন বিষয়গুলো ফোকাস করতে পারবেন, এসইও শেখার পরে আপনি কোন কোন সেক্টরে কাজ করতে পারবেন, এবং এসইও করতে গেলে আমাদের কি কি টুলস দরকার। তো এবার এসইও টেকনিক্যাল বিষয়গুলোতে আসি। তো এসইও যদি আমরা ক্যাটাগরিতে ভাগ করি, তো এসইও দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। এসইও এক্সপার্টরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করে, একটা হচ্ছে অন পেজ, একটা হচ্ছে অফ পেজ। যদি একটু ডিটেলস বলি যে অন পেজ আর অফ পেজ কি, তো মনে করেন আপনি একটা বিজনেস করবেন, ধরলাম যে রেস্টুরেন্টে বিজনেস করবেন। তো রেস্টুরেন্টে বিজনেস করতে হলে প্রথমে আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে রিসার্চ করতে হবে যে আপনার সিটির লোক কোন ফুডগুলা বেশি পছন্দ করে, কোনগুলা অপছন্দ করে। তো এইসব বিষয়গুলো রিসার্চ করতে হবে, এবং কোথায় রেস্টুরেন্টটা দিলে ভালো হবে, রেস্টুরেন্টের কেমন ডেকোরেশন করতে হবে। তো এইসব সবকিছু রিসার্চ করার পরে তারপরে আপনাকে ডেকোরেশন করতে হবে। রেস্টুরেন্টের প্রথমে জায়গাটা ভাড়া নিতে হবে, ডেকোরেশন করতে হবে, আপনার ওয়ার্কারদের নিয়োগ দিতে হবে, তারপরে ফুড তৈরি করতে হবে, দেন আপনাকে কি করতে হবে, মার্কেটিং করতে হবে। তো আমরা যদি এই রেস্টুরেন্টের বিজনেসকে এসইওর সাথে কম্পেয়ার করি, তো এখানে আপনার রিসার্চ করা, আপনার একটা শপ দেওয়া, ডেকোরেশন করা, এই সবগুলোকে আমরা অন পেজের সাথে তুলনা করতে পারি। এবং রেস্টুরেন্টটা যে আপনি দিলেন, দেওয়ার পরে এবার তো আপনাকে প্রচার প্রচারণা করতে হবে, না হয়তো আপনার এখানে কাস্টমার আসবে না। তো এই প্রচার প্রচারণাকে আমরা অফ পেজ এসইওর সাথে তুলনা করতে পারি। যেমন যদি আমরা নিশ স্কুল ওয়েবসাইটটাতে যাই, তো এখানে দেখেন যে আপনার এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা যে ডেকোরেশন বলতে ওয়েবসাইটটাকে ডোমেন কেনা, হোস্টিং নেওয়া, ওয়েবসাইটটাকে সাজানো, কন্টেন্ট দেওয়া, এই সব কিছু হচ্ছে অন পেজ এসইও। আর তারপরে যখন আমরা মার্কেটিং করব, মার্কেটিং বলতে আমার প্রচার প্রচারণা করব, সেটা হচ্ছে অফ পেজ। যেমন প্রচার প্রচারণা করতে গেলে কি করতে হবে, অন্য প্ল্যাটফর্মগুলোতে আমার ওয়েবসাইটের পোস্টগুলো, কন্টেন্টগুলো শেয়ার করতে হবে। তো এটা হচ্ছে অফ পেজ এসইও। লাইক আমরা ফেসবুকে শেয়ার দিতে পারি, টুইটারে শেয়ার দিতে পারি, ইউটিউবে ভিডিও নিচে, এই যে ভিডিও নিচে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমার নিশ স্কুলের জন্য একটা অফ পেজ এসইও করতেছে। তো এটাই অফ পেজ এসইও। তাছাড়া অফ পেজ এসইওর মেইন যে বিষয়টা হচ্ছে যে অন্য হাই কোয়ালিটি ওয়েবসাইটে আমাদের লিঙ্ক শেয়ার করা, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট অফ পেজ এসইও। তো যাই হোক, মোটামুটি অফ পেজ এসইও ক্যাটাগরি সম্পর্কে একটা ধারণা আপনাদের দিতে পারলাম। তো এবার আসি যে অন পেজ এসইওতে কি কি আছে। অন পেজ এসইওর প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে রিসার্চ করা, কিওয়ার্ড রিসার্চ করা। তো কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আচ্ছা, আমার নিশ স্কুল ওয়েবসাইটে এই যে আপনার এই ব্লগ, এখানে অনেক কিছু অনেক আর্টিকেল শেয়ার করা আছে, যে যেমন কন্টেন্ট রাইটিং এর বিষয়ে, তারপরে আপনার কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে অনেকগুলা, নিশ রিসার্চ সম্পর্কে অনেকগুলো আর্টিকেল শেয়ার করা আছে। এগুলো অবশ্যই পড়বেন,
পড়লে বিশেষ করে যারা খুবই মানে বিগিনার লেভেলে আছেন তারা বা মনে করেন যারা এসইও ইন্ডাস্ট্রিতে অলরেডি আছে, তারাও অনেক কিছু এখান থেকে অনেক ডিটেলসে অনেক কিছু এখানে শেয়ার করা। তো এই বিষয়গুলো আপনারা খুব সহজে বুঝতে পারবেন, অনেক সুন্দর করে আলোচনা করা আছে এখানে। তো এই পোস্টগুলো অবশ্যই পড়বেন, পড়লে অনেক কিছু জানতে পারবেন। অথবা এই পোস্টগুলো আমার গ্রুপেও শেয়ার করা আছে, ওখানেও পেয়ে যাবেন, সমস্যা নাই। তো এবার আসি আচ্ছা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে। কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমি এর পরবর্তীতে স্টেপ বাই স্টেপ 3-4টা ভিডিও বানাবো কিওয়ার্ড রিসার্চ নিয়ে শুধু। কারণ রিসার্চ একটা এসইওকে যদি আমরা একটা বিজনেসের সাথে কম্পেয়ার করি, তো বিজনেসের সব থেকে মেইন যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে রিসার্চের বিকল্প নয়। আপনার একটা বিজনেসে আপনি সাকসেস হতে পারবেন কি পারবেন না, এটা কিন্তু 80% নির্ভর করবে আপনার রিসার্চের উপর। তো ঠিকই এসইও ইন্ডাস্ট্রি তো একই অবস্থা। আপনি যদি ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারেন আপনার, তাহলে কিন্তু ভালো একটা নিশ সিলেক্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি 80% সাকসেস বলতে গেলে চলে। দেন পরবর্তী বিষয়গুলো অবশ্যই ইম্পর্টেন্ট, বাট কিওয়ার্ড রিসার্চটা বা নিশ সিলেকশন দুইটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো যদি আমরা একটু জাস্ট সামান্য একটু টেকনিক্যাল বিষয়ে আলোচনা করি কিওয়ার্ড রিসার্চের জন্য, তো মনে করেন আমরা কথার কথা মোবাইল নিশটা নিয়ে কাজ করব, মোবাইল ফোন রিভিউ করব, হতে পারে আমরা অ্যাডসেন্স করব বা অ্যাফিলিয়েট করব। তো প্রথমে আমাকে কি করতে হবে, একটা নিশ রিসার্চ করার জন্য বা একটা নিশের কিওয়ার্ডগুলো রিসার্চ করার জন্য যদি আমার মোবাইল নিশটা নিয়ে কাজ করতে চাই, তো আমাকে প্রথমে মোবাইল ব্র্যান্ড লিখে সার্চ দিলাম আর কি। সার্চ দেওয়ার পরে দেখেন যে এখানে কিন্তু আমি এদিকে একটু খেয়াল করেন, আমার এখানে কিছু এক্সটেনশন ইনস্টল করা আছে, যেগুলা লিংক আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে। আপনারা অবশ্যই এক্সটেনশনগুলো আপনার ক্রোম ব্রাউজারে ইনস্টল করে নেবেন, এগুলো খুবই ইমার্জেন্সি ইনস্টল করে রাখা। তো দেখেন মোবাইল ব্র্যান্ড লিখে যখন সার্চ করলাম, দেখেন এখানে আমি কিন্তু সার্চ ভলিউমটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমেরিকার, ডিফল্টভাবে আমেরিকার করে রাখা। তো আমেরিকা 140 জন মানুষ মোবাইল ব্র্যান্ড লিখে সার্চ করে। তো আমি জাস্ট এটা মোবাইল ব্র্যান্ড লিখে সার্চ করলাম জাস্ট অন্যান্য কিওয়ার্ডগুলোর আইডিয়া নেওয়ার জন্য। তো দেখেন এই সাইডে অনেক কিওয়ার্ডের আইডিয়া কিন্তু আমি পাচ্ছি এখানে। দেখেন আমার এই টুলসগুলো দিচ্ছে, তাছাড়া আমার গুগলও অনেক আইডিয়া দিচ্ছে দেখেন, তাছাড়া গুগল অটো সাজেস্ট থেকে এখানে দেখেন অনেক আইডিয়া দিচ্ছে। তো এইভাবে আমরা কিওয়ার্ডের আইডিয়াগুলো নিতে পারি। তাছাড়া দেখেন আমি যদি একটু কিওয়ার্ড প্ল্যানারে যে গুগলের যে টুলস যেটা আর কি, এখানে যে এটা অবশ্যই যারা গুগলে অ্যাডভার্টাইজমেন্ট করে তাদের জন্য, বাট এসইও এক্সপার্টরা এটা কিওয়ার্ড আইডিয়া জেনারেট করার জন্য এটা ইউজ করে। তো আমি যদি মোবাইল ব্র্যান্ড লিখে সার্চ করি, দেখেন এখানে কিন্তু ইউজ পরিমাণ একটা ডেটা আমাকে দিচ্ছে, যে মোবাইল স্যামসাং ফোন, তারপরে এলজি ফোন, তারপরে অপো ফোন, তারপরে ভিভো, এইচটিসি, দেখেন অনেক একটা আইডিয়া কিন্তু আমাকে দিচ্ছে। তো আমরা এবার এই কিওয়ার্ডগুলোর একটা এক্সেল শিটে মনে করেন একটা লিস্ট করার পরে দেন আমরা ওইগুলোকে সার্চ ভলিউমগুলো অবশ্যই দেখবো, কারণ সার্চ ভলিউম না তো একটা ইম্পর্টেন্ট বিষয়। মানুষ যদি সার্চ না করে তাহলে তো আপনি সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করে তো আপনার কোনো লাভ নাই, ভিজিটর তো পাবেন না। তো যার ফলে আপনার সার্চ ভলিউমটা দেখতে হবে, কিন্তু মেইন বিষয় যেটা হচ্ছে কম্পিটিশন চেক করা। তো কম্পিটিশন চেক করার বিষয়ে পরবর্তী ভিডিওতে অনেক ডিটেলস আলোচনা করা হবে স্টেপ বাই স্টেপ। তো এভাবেই মনে করেন যে আমি মোবাইল ব্র্যান্ডের আমি অনেকগুলো কিওয়ার্ড পেয়ে গেলাম যেগুলো আমার লো কম্পিটিটিভ। তো কিওয়ার্ডগুলো পিক করে মনে করেন আমি আমার ফাইলে রেখে দিলাম আর কি, এক্সেল শিটে। তো মনে করেন আমার কিওয়ার্ড রিসার্চ শেষ, নিশ সিলেকশনও শেষ। মনে করলাম যে মোবাইল ব্র্যান্ডে আমি কিছু কিওয়ার্ড পাইছি যে কিওয়ার্ডগুলো কম্পিটিশন কম এবং আমি মোবাইল নিশ নিয়ে কাজ করব, জাস্ট এক্সাম্পল হিসেবে। তো মনে করেন আমার কিওয়ার্ড রিসার্চ শেষ। তো তারপরে এবার কি আসবে, কন্টেন্ট ক্রিয়েট। এবার যখন আপনার কিওয়ার্ড রিসার্চ শেষ হয়ে গেল, তখন আপনার এবার ওই কিওয়ার্ডগুলো দিয়ে কন্টেন্ট তৈরি করতে হবে। তো কন্টেন্ট মনে করেন যে আমি অপো মোবাইল রিভিউ একটা কিওয়ার্ড চুজ করছি, কথার কথা অনেকগুলো কিওয়ার্ড নিচ্ছে, তার মধ্যে একটা কিওয়ার্ড ধরেন অপো মোবাইল রিভিউ। তো আমি গুগলে দেখেন গুগলে যদি সার্চ করি, তো যদি আমি ফর এক্সাম্পল হিসেবে যদি আমি এই ওয়েবসাইটে যাই,
তো দেখেন এই যে অপো মোবাইল রিভিউ যখন লিখে সার্চ করছি, সার্চ করার পরে এই ওয়েবসাইটটা এই যে র্যাঙ্কে আসছে। তো এই ওয়েবসাইটটা কি করছে, কিন্তু কন্টেন্ট দিয়েছে, কিন্তু কন্টেন্ট না থাকলে কিন্তু এটা কখনোই র্যাঙ্ক হতো না। তো সে কিন্তু কি করছে, অপো মোবাইল রিভিউর উপরে সে একটা কন্টেন্ট লিখছে, লিখে সে ওয়েবসাইটে পাবলিশ করছে। তো কন্টেন্ট ক্রিয়েট অবশ্যই করতে হবে, কন্টেন্ট না ক্রিয়েট না করলে আপনি এসইও করতে পারবেন না। তো কন্টেন্ট ক্রিয়েটের বিষয়টা বুঝে গেলেন যে প্রথমে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, রিসার্চ করতে হবে, নিশ সিলেক্ট করতে হবে, দেন কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। কন্টেন্ট ক্রিয়েট করা হয়ে গেলে দেন আমার ওয়েবসাইট সেট আপ করতে হবে, মানে ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, যে ওয়েবসাইটে আমি কন্টেন্টগুলো পাবলিশ করবো। তো ওয়েবসাইট যদি আমার মোবাইল নিশ হয়, তাহলে আমার মোবাইল রিলেটেড আমার ডোমেনের নামটা নিতে হবে, ওয়েবসাইটের নাম, লাইক মোবাইল ফোন রিভিউ অথবা এরকম কিছু একটা নেওয়ার পরে তারপরে ওয়ার্ডপ্রেস ইনস্টল, থিম ইনস্টল, প্লাগইন, লোগো, পেজের ডিজাইনগুলা, যে বিষয়গুলা থাকে আর কি, পরবর্তীতে আস্তে আস্তে সবকিছু দেখানো হবে প্র্যাকটিক্যালি। তো ওয়েবসাইট সেট আপ করতে হবে। মনে করেন যে আমার এই ওয়েবসাইটটা সেট আপ করছি আর কি। তো এভাবে আপনার ওয়েবসাইট সেট আপ করতে হবে। সেট আপ করার পরে দেন আপনাকে কন্টেন্ট পাবলিশ করতে হবে। মনে করেন আপনি একটা কিওয়ার্ড নিছেন, সেটা হচ্ছে অপো মোবাইল রিভিউ। তো অপো মোবাইল রিভিউর উপর আপনি আর্টিকেল লিখবেন, কন্টেন্ট তৈরি করবেন, দেন আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন। তো ওয়েবসাইটে পাবলিশ করার সময় আপনার যে বিষয়গুলো ফোকাস রাখতে হবে, যে ইউআরএল এ কিওয়ার্ডটা থাকতে হবে, টাইটেলে কিওয়ার্ডটা থাকতে হবে, মেটা ডেসক্রিপশনে থাকতে হবে, আপনার লিঙ্ক করতে হবে, তারপরে ইমেজ ট্যাগে কিওয়ার্ডটা থাকতে হবে। যেমন জাস্ট যদি এক ঝলকে দেখি, মনে করেন এটা একটা আর্টিকেল, এটার কিওয়ার্ড মনে করেন যে র্যাঙ্ক অন গুগল উইথ ইজি। আর আচ্ছা, এই মনে করেন এটা হচ্ছে কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডের ফোকাস করে এই আর্টিকেলটা লেখা আর কি। তো দেখেন এই আর্টিকেলের আমরা যে সাইডে র্যাঙ্ক ম্যাপ যে আমি টুলসটা ইউজ করি, তো এই টুলসে যখন আমি এখানে আমার কিওয়ার্ডটা পুট করতেছি, তো তখন দেখেন আমাকে কিন্তু সাজেশন দেখাচ্ছে যে আমার কোথায় কোথায় মিসিং হয়েছে, কোথায় কোথায় কিওয়ার্ডগুলা অ্যাড করতে হবে। তো এই বিষয়গুলা যেমন এখানে টাইটেলে আমার কিওয়ার্ডটা অ্যাড করতে হবে, তারপরে এই যে প্রথম প্যারার ভিতর আমার এই কিওয়ার্ডটা রাখতে হবে যে র্যাঙ্কড অন গুগল উইথ ইজি, তারপরে S2 ট্যাগের ভিতর একবার কিওয়ার্ডটা রাখতে হবে, তারপরে আমার ইউআরএল এর ভিতর কিওয়ার্ডটা রাখতে হবে, এই যে ইউআরএলটা, এই যে এখানে আমার কিওয়ার্ডটা থাকতে হবে। তো যাই হোক, জাস্ট আমি একটা আইডিয়া দিলাম যে আসলে কিভাবে কন্টেন্ট পাবলিশ করার সময় এই বিষয়গুলো আর কি ইয়া করতে হবে, মানে ফোকাস করতে হবে কিওয়ার্ডগুলো দিয়ে। তো তাহলে তখন এবার মনে করেন যে আমার ওয়েবসাইটে আমি মোবাইল ফোন রিভিউ নিশের ওপর কিওয়ার্ড রিসার্চ করলাম, তারপরে কন্টেন্ট তৈরি করলাম এবং ওয়েবসাইট সেট আপ করলাম, দেন আমি কন্টেন্ট পাবলিশ করলাম। কন্টেন্ট পাবলিশ করার পরে এবার কি করতে হবে, গুগলে ইন্ডেক্স করতে হবে। মানে আপনার ওয়েবসাইট রেডি, কিন্তু গুগল আপনার ওয়েবসাইটকে যে র্যাঙ্ক দিবে বা গুগল যে আপনার কিওয়ার্ডের উপর আপনার আর্টিকেলটাকে র্যাঙ্ক করাবে, এর জন্য তো অবশ্যই গুগলের ডিরেক্টরিতে আপনার ওয়েবসাইটটাকে সাবমিট করতে হবে। সাবমিট না করলে তো সে কিভাবে, অবশ্যই গুগল অটোমেটিক ক্রল করতে পারে, বাট আসলে তারপরও আমাদের এখন ওয়েবে এত পরিমাণ ওয়েবসাইট যে আসলে ম্যানুয়ালি সাবমিট অবশ্যই করতে হবে, না হয় দেখাচ্ছে বছরের পর বছর লেগে যেতে পারে গুগল অটোমেটিক ভাবে যদি গুগল ইন্ডেক্স করাতে যায় বা আপনার ওয়েবসাইট তার ডিরেক্টরিতে রাখতে যায়। তো এই জন্য গুগল সার্চ কনসোলে যে আমাদের ওয়েবসাইটটাকে সাবমিট করতে হবে গুগলের কাছে। যেমন দেখেন নিশ্চিতগুলো ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলে সাবমিট করা, জাস্ট এই অল্প কিছুদিন সাবমিট করা। দেখেন এখানে আমার যে আর্টিকেলগুলো আছে অলরেডি, তার থেকে সে অনেকগুলো কিওয়ার্ড পিক করে নিছে কিন্তু গুগল, দেখেন আর্টিকেল থেকে। তো যাই হোক, মোটামুটি ওয়ানপেজ সম্পর্কে একটা জাস্ট ছোট্ট একটা আইডিয়া দিতে পারছি এই ভিডিওতে, যে প্রথমে আপনার কি করতে হবে, ওয়ানপেজের সাথে কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, নিশ সিলেক্ট করতে হবে, তারপরে আপনি যে কিওয়ার্ডগুলো সিলেক্ট করছেন সেই কিওয়ার্ডগুলোর উপর আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে হবে,
দেন আপনার ওয়েবসাইট সেট আপ করতে হবে। ওয়েবসাইট সেট আপ করার পরে আপনার যে কন্টেন্টগুলো, প্রতিটা কিওয়ার্ডের জন্য কিন্তু একটা করে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। তো মনে করেন আপনি 10টা কিওয়ার্ড সিলেক্ট করছেন, তো 10টা কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। যেমন যদি আপনি মোবাইল নিয়ে কাজ করেন, তো Xiaomi মোবাইল রিভিউ একটা কন্টেন্ট, একটা কিওয়ার্ড, তারপর একটা কন্টেন্ট, স্যামসাং মোবাইল রিভিউ একটা কিওয়ার্ড, তারপর একটা কন্টেন্ট। এভাবে কন্টেন্ট ক্রিয়েট করার পরে আপনার কন্টেন্টগুলো ওয়েবসাইটে পাবলিশ করবেন এবং গুগলে ইন্ডেক্স করাই দেবেন। জাস্ট অন পেজ শেষ আপনার। অন পেজ মানে এই কার্যক্রমগুলো করলে আপনার অন পেজ এসইও কমপ্লিট। তো বুঝতে মানে জাস্ট আমি একটা ছোট্ট একটা ধারণা দিলাম। আসলে অন পেজ এসইও অনেক বিস্তারিত একটা বিষয়, বাট খুব মানে এটা যেহেতু একটা ক্র্যাশ কোর্স, মানে এসইওর উপর ওভারঅল একটা ধারণা, জাস্ট বিগিনারদের জন্য একটা ধারণা দিলাম যে আসলে অন পেজ এসইওটা কিভাবে হয় বা কিভাবে অন পেজ এসইও করতে হয়। তো চলুন এবার অফ পেজ এসইওতে যাওয়া যাক। অফ পেজ এসইও কি কি আছে দেখি। তো অফ পেজ এসইওতে যদি আসি, তো অফ পেজ এসইও মানে আগেই আপনাদেরকে বলছি যে প্রচারণা করা, বা এক কথায় অফ পেজ এসইও হচ্ছে আপনার ওয়েবসাইটকে ওয়েবের অন্যান্য প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আপনার ওয়েবসাইটে লিঙ্ক করা, এটাই হচ্ছে অফ পেজ এসইও। তো অফ পেজ এসইওর জন্য মোটামুটি এখানে একটা লিস্ট আমি করে রাখছি। এগুলো কভার করলে মোটামুটি সব রকম ভেরিয়েশনের অফ পেজ এসইও করা পসিবল। আর এখানে স্টার মার্কস দিয়ে আমি কোনটা কতটা ইম্পর্টেন্ট সেটা বলে দিছি। তো প্রথমে যদি সোশ্যাল সিগন্যালের কথায় আসি, সোশ্যাল সিগন্যাল মানে হচ্ছে আপনার আপনি যে ওয়েবসাইটটি ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে আপনার পোস্টগুলো দেওয়ার পরে এই পোস্টগুলোরে যেসব সোশ্যাল মিডিয়াগুলো আছে, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইউটিউব বা এরকম যত সোশ্যাল মিডিয়াগুলো আছে ওখানে শেয়ার করে দেবেন। পোস্টগুলা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে দিবেন। তো এটা করলে জাস্ট সোশ্যাল সিগন্যালটা কমপ্লিট। 10-15টা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার কন্টেন্টগুলো বা পোস্টগুলো শেয়ার করে দেবেন, প্রতিটা পোস্টগুলো শেয়ার করে দেবেন সোশ্যাল মিডিয়ায়। এটা আর কি। তো এটা বলে রাখি যে আসলে অফ পেজ এসইওটা কেন করব। তো আমরা যখন অন পেজ এসইওটা করলাম, অন পেজ এসইও করার পরে আমাদের ওয়েবসাইটটা রেডি, ওয়েবসাইটে কন্টেন্ট রেডি। এবার অফ পেজ এসইও যখন করার ফলে আমার এই যে অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে যখন আমার ওয়েবসাইটের লিঙ্কগুলো ছড়াই দেব, তো ওখান থেকে আমি তো একটা ভিজিটর পাবো। আর তাছাড়া যখন গুগল দেখবে যে অন্যান্য ওয়েবসাইট আমার ওয়েবসাইটকে রেকমেন্ড করতেছে, আমার ওয়েবসাইটের লিঙ্ক আছে, তখন গুগল এটাকে বেস করে আমাকে র্যাঙ্কিংয়ে বুস্ট করবে। তো আমি তো ওয়ান পেজে গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে ওয়ান পেজ ফুলফিল করতেছি, প্লাস আমি যে অফ পেজের মাধ্যমে যে প্রচারণা বা মার্কেটিং করতেছি অফ পেজের মাধ্যমে, তো এটার ফলে আমি তো ভিজিটর পাচ্ছি। অন্যান্য প্ল্যাটফর্মে যখন আমার লিঙ্ক থাকবে সেখান থেকে আমি ভিজিটর পাচ্ছি, প্লাস আমি গুগলের কাছ থেকে আমি র্যাঙ্ক পাচ্ছি। গুগল যখন দেখবে না এর ওয়েবসাইটটা ওয়েবের অনেকগুলো ওয়েবসাইটে আছে, অনেকগুলো ওয়েবসাইটে রিকমেন্ড করতেছে, তখন গুগল ওইটার জন্য আমাকে র্যাঙ্ক দিবে, আরও র্যাঙ্ক বুস্ট করবে আর কি। তো যাই হোক, আসল কথা আসি। তো সোশ্যাল সিগন্যাল বুঝে গেছেন, সোশ্যাল সিগন্যাল কি? সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করে সেখানে শেয়ার করা। তো তারপরে আসি প্রোফাইল লিঙ্ক বিল্ডিং। তো প্রোফাইল লিঙ্ক বিল্ডিং হচ্ছে মনে করেন প্রোফাইল ক্রিয়েট করে, যেমন ধরেন আপনি যখন ফেসবুকে প্রোফাইল ক্রিয়েট করেন, টুইটারে, তো এরকম যে প্রোফাইল যেখানে ক্রিয়েট করা যায়, আরও অনেক ওয়েবসাইট আছে, ব্লগারে, ওয়ার্ডপ্রেসে, এরকম অনেক ওয়েবসাইট আছে যেখানে প্রোফাইল ক্রিয়েট করা যায়। তো এই প্রোফাইলের বায়োতে দেখবেন একটা লিঙ্ক বসানো যায় আর কি। দেখবেন যে আপনার ফেসবুকের বায়োতে, টুইটারের বায়োতে, এরকম অনেক ওয়েবসাইট আছে যেখানে প্রোফাইল ক্রিয়েট করা যায়, লিঙ্কডইনে প্রোফাইল ক্রিয়েট করা যায়। তো এই প্রোফাইলের বায়োতে যে একটা লিঙ্ক দেওয়া হয়, এটা ওইখানে যে আপনার ওয়েবসাইটের রিলেটেড বা আপনার অথরের নামে আপনি প্রোফাইল ক্রিয়েট করবেন এইসব ওয়েবসাইটগুলোতে করে, তার বায়োতে আপনার ওয়েবসাইটের লিঙ্ক বসাই দেবেন। তো এটাই হচ্ছে জাস্ট প্রোফাইল ক্রিয়েট করা এবং প্রোফাইলের বায়োতে লিঙ্ক বসাই দেওয়া। এটা হচ্ছে প্রোফাইল লিঙ্ক বিল্ডিং, জাস্ট সংক্ষেপে বললাম আর কি। আচ্ছা, তো এবার আসি ফরম পোস্টিং এ। তো ফরম পোস্টিং হলো ফরম সাইটে আপনার আর্টিকেলগুলা পোস্টিং, মানে আপনার পোস্টগুলা শেয়ার করে দেওয়া।
তো ফোরাম সাইট মানে হচ্ছে যেখানে মানুষ অনেক অ্যাক্টিভ থাকে, যেখানে কোনো কিছু বিষয় নিয়ে ডিসকাস চলে, আলোচনা চলে, যেসব সাইটগুলোতে এইগুলো হচ্ছে ফোরাম সাইট, লাইক সোশ্যাল মিডিয়ার মতো আর কি। তো ফোরাম যেমন হচ্ছে আপনার এই যে দেখেন রেডিট, এটা একটা আমেরিকার একটা পপুলার ফোরাম সাইট, যেখানে আমেরিকার মানুষরা বেশি অ্যাক্টিভ থাকে। তো এরকম ফোরাম সাইটগুলোতে যদি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করে দেই, তো এখান থেকে আমরা প্রচুর ভিজিটর পাইতে পারি আমাদের ওয়েবসাইটের জন্য। তো এটা হচ্ছে ফোরাম এরকম অনেক ফোরাম সাইট পাবেন নিশ রিলেটেড, বা আপনার ওয়েবসাইট যে টপিক রিলেটেড ওয়েবসাইট ক্রিয়েট করবেন, তো ওই রিলেটেড অনেক ফোরাম সাইট পাবেন যেখানে শেয়ার করে আপনার ওয়েবসাইটে অনেক ভিজিটর আনতে পারবেন। তো তারপর হচ্ছে ব্লগ কমেন্ট। ব্লগ কমেন্ট হচ্ছে আমরা যে দেখেন, যদি একটু প্র্যাকটিক্যালি দেখেন, তো এটা হচ্ছে আমার ওয়েবসাইটের আর্টিকেল। তো দেখেন আমি প্রতিটা ম্যাক্সিমাম ওয়েবসাইটের আর্টিকেলের নিচে কিন্তু একটা কমেন্ট করার একটা অপশন থাকে। তো এখানে যদি আমি একটা কমেন্ট লিখি এবং এখানে দেখেন নাম, ইমেল এবং এখানে ওয়েবসাইট দেওয়ার একটা অপশন কিন্তু পাচ্ছি। তো আমি যদি এখানে একটা কমেন্ট করি এবং এই কমেন্টে যদি আমার ওই ওয়েবসাইটের লিঙ্ক দেই, তো আমার আমার কমেন্টে যদি আমার এই আর্টিকেলে রিলেভেন্ট হয়, তখন আর্টিকেলের যে অথর সে আমার কমেন্টে অ্যাপ্রুভ করলে, তখন আমার এই নামের উপর ক্লিক করলে আমার ওয়েবসাইটের লিঙ্ক ক্লিকেবল লিঙ্ক হবে আর কি। তো সেখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে চলে যাবে, মানে আমি যে ওয়েবসাইটের লিঙ্ক এখানে করব। তো এই যে ব্লগের পোস্টের নিচে কমেন্ট করা এবং কমেন্টে যে ওয়েবসাইটের লিঙ্ক বসে দেওয়া, এটা হচ্ছে ব্লগ কমেন্ট। এবং ব্লগ কমেন্ট করে যদিও ব্লগ কমেন্টটা আসলে অপেজের জন্য অতটা এখন কাজ দেয় না, তারপরেও লিঙ্কের রেশিও বজায় রাখার জন্য ব্লগ কমেন্টটা এখনো চলে আর কি, ব্লগ কমেন্ট করতে হয়। তো যাই হোক, ব্লগ কমেন্টের বিষয়টা বুঝলেন। তো তারপরে সে ওয়েব টু মানে হচ্ছে আপনার ওয়েবে কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি সাবডোমেনের মাধ্যমে। সাবডোমেন বলতে যেমন একটু ওয়েব বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখায়। যেমন এইটা একটা ওয়েব টু সাইট, যেমন দেখেন এই সাইটের ইউআরএলটা যদি আমরা একটু চেক করি, help.blogspot.com। তা এবার আমি যদি এখানে আরেকটা মানে এটা হচ্ছে গুগলের একটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ব্লগার, যেখানে আমরা blogger.com, এখানে আমরা একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। কিন্তু ফ্রি ওয়েবসাইটের নামটা এরকম হবে যে, আমি ওয়েবসাইটের নাম যদি কথা দেই যে এসইও ওয়েবসাইটের, এই ফ্রি ওয়েবসাইটে যদি এখানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করি এবং তার নামটা যদি দেই আমি এসইও, তো তাহলে তখন আমার এখানে আমার ডোমেন নামে এক্সটেনশনটা দেখাবে যে seo.blogspot.com। তো এরকম অনেক ওয়েবসাইট প্ল্যাটফর্ম আছে, যেমন ওয়ার্ডপ্রেস, ওয়েবলি, এরা ফ্রিতে আর কি ওয়েবসাইট ক্রিয়েট করতে দেয়, কিন্তু এখানে ওয়েবসাইটের নামটা তাদের কোম্পানির নামে আর কি এখানে এক্সটেনশন থাকবে। তো এটা হচ্ছে এটাকে ওয়েব টু সাইট বলে আর কি। তো এখানে আমরা ইচ্ছামতো ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি এবং সেখানে কন্টেন্ট পাবলিশ করে আমাদের মেইন ওয়েবসাইটের জন্য এখান থেকে লিঙ্ক করে দিতে পারি আর কি। তো এটা হচ্ছে ওয়েব টু। এই বিষয়ে অনেক বিস্তারিত কথা হবে, জাস্ট একটু ধারণা দিচ্ছি সব কিছু। তো তারপর হচ্ছে ইনফোগ্রাফিক। ইনফোগ্রাফিক একটা মোটামুটি হাই কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং এর একটা বিষয়, যেটা আসলে অনেকে ফোকাস করে না, বাট ইনফোগ্রাফিকটা ভালো কাজ করে। এটা ইনফোগ্রাফিক লিঙ্ক বিল্ডিং অনেক হাই কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং এর হিসেবে ধরা যায়। যেমন হচ্ছে এই এক্সাম্পল হিসেবে একটা সাইট দেখেন, তো দেখেন এই একটা সাইট, এই সাইটে দেখেন প্রচুর ইনফোগ্রাফিক এখানে শেয়ার করে রাখছে। এই ইনফোগ্রাফিকগুলো কিন্তু এই সাইটের না, কিন্তু অন্যান্য ওয়েবসাইট অন্যটা এখানে ইনফোগ্রাফিক শেয়ার করে রাখছে এবং ইনফোগ্রাফিকের ভিতরে এখানে তাদের ওয়েবসাইটের লিঙ্ক করে রাখা আর কি। এখানে একটা লিঙ্ক প্রতিটা যে ইনফোগ্রাফিক সাবমিট করছে সেই ইনফোগ্রাফিক ওনার তার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখছে, এবং এই ইনফোগ্রাফিক যদি আমার ওয়েবসাইটে আমি ব্যবহার করি বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, তাহলে কিন্তু প্রচুর শেয়ার হয়ে যাচ্ছে, তার লিঙ্ক কিন্তু প্রচুর জায়গায় ছড়ে যাচ্ছে। তো আমরা যদি ইনফোগ্রাফিক ক্রিয়েট করে বিভিন্ন ইনফোগ্রাফিক সাবমিট করার যেসব ওয়েবসাইটগুলো আছে লাইক এই ওয়েবসাইটের মতো, ওখানে যদি শেয়ার করি, তো আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা অনেক প্ল্যাটফর্মে ছড়িয়ে দিতে পারতেছি।
এটা হচ্ছে ইনফোগ্রাফিক সাবমিট করার সিস্টেম। আর ইমবেডের একটা সিস্টেম আছে, এটা হলো মনে করেন আপনি আপনার আর্টিকেলের ভিতরে কথা আপনি একটা আর্টিকেল ক্রিয়েট করলেন, যে এসইও রিলেটেড একটা আর্টিকেল ক্রিয়েট করলেন যে কিভাবে এসইও করতে হয়। তো আপনি ওই আর্টিকেলের ভিতরে একটা ইনফোগ্রাফিক আর কি দিলেন, অনেক সুন্দর একটা ইনফোগ্রাফ তৈরি করে, এরকম একটা অনেক সুন্দর একটা ইনফোগ্রাফ তৈরি করে আর্টিকেলের ভিতরে রাখলেন। রেখে ওখানে যেমন ইউটিউবের ভিডিও আমরা ইমবেড করতে পারি, ইউটিউবের ভিডিও ইমবেড করে অন্য কোথাও ভিডিওটাকে প্লেয়েবল করতে পারি, তো ঠিক ওরকমভাবে আপনার ওই ইনফোগ্রাফিকটা ইমবেড করার একটা অপশন আপনি রেখে দিলেন আপনার কন্টেন্টের ভিতরে। তো রিলেভেন্ট যেসব সাইট ওনার কন্টেন্টগুলো আছে, ওই সব সাইট ওনারদেরকে আপনি বললেন যে আমার এই ইনফোগ্রাফিকটা তোমার কন্টেন্টে তুমি ইমবেড করতে পারো, করলে তোমার কন্টেন্টে একটা ভ্যালু অ্যাড হবে, ভালো তো কন্টেন্ট ইউজাররা অনেক স্যাটিসফাইড হবে, ইনফোগ্রাফিকটা ইউজারদের অনেক ভ্যালু অ্যাড করবে। তো যখন এরকম সাইট ওনাররা আপনার আর্টিকেলের ওই ইনফোগ্রাফিকটা ইমবেড করবে তাদের আর্টিকেলের ভিতরে, তো সেখানে কিন্তু ডিফল্টভাবে আপনি একটা লিঙ্ক পেয়ে গেলেন। তো এটা কিন্তু একটা অনেক সুন্দর অ্যাডভান্স মেথড আর কি, ইনফোগ্রাফিকের মাধ্যমে ভালো একটা লিঙ্ক বা অন্য ওয়েবসাইটের থেকে। তো তারপরে আসলো আর্টিকেল সাবমিশন বলতে অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি চাইলে আর্টিকেল সাবমিট করতে পারবেন, তবে ইউনিক আর্টিকেল হতে হবে অবশ্যই। ইউনিক বলতে সে আর্টিকেল ওয়েবের অন্য কোথাও থাকবে না, ইউনিক আর্টিকেল ক্রিয়েট করে সেখানে আপনি সাবমিট করতে পারবেন এবং সেখান থেকে একটা লিঙ্ক আপনি নিতে পারবেন আপনার ওয়েবসাইটের জন্য। তো এরকম একটা ওয়েবসাইট, এই যে agenarticle.com, দেখেন এখানে অনেকেই তাদের আর্টিকেল শেয়ার করে রাখছেন। এখানে দেখেন এই আর্টিকেল কিন্তু এই সাইট ওনারের না, এটা কিন্তু অন্যরা এসে শেয়ার করে গেছে। তো এখানে আপনিও একটা আর্টিকেল পাবলিশ করে সেই আর্টিকেলের ভিতরে আপনার ওয়েবসাইটের লিঙ্ক বা আর্টিকেলের পোস্টের ভিতরে আপনার ওয়েবসাইটের আপনি লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। তো এরকম আরও অনেক ওয়েবসাইট আছে আর্টিকেল সাবমিশন, সেখানে আপনি আর্টিকেল করে লিঙ্ক নিতে পারবেন। তো এটা গেল। তো তারপরে হচ্ছে অডিও ভিডিও ডকুমেন্ট শেয়ার। তো অডিও ভিডিও ডকুমেন্ট শেয়ার বলতে অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি অডিও শেয়ার করে লিঙ্কে একটা লিঙ্ক নিতে পারবেন, ভিডিও শেয়ার করে, ডকুমেন্ট শেয়ার করে। যেমন ধরুন হচ্ছে ইউটিউবে আপনি ভিডিও শেয়ার করে ডিসক্রিপশনে এই লিঙ্ক বসাতে পারেন, বসায় সেখান থেকে আপনার, যেমন আমি এই ভিডিওর নিচে আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক এরকম আপনিও যেসব সাইটে ভিডিও, অডিও বা ডকুমেন্ট শেয়ার করা যায় ওইসব সাইটে শেয়ার করে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক সেখান থেকে নিতে পারেন। তো যাই হোক, তারপরে আসি কিউএ লিঙ্ক বিল্ডিং মানে কোশ্চেন অ্যান্সার লিঙ্ক বিল্ডিং। তো মানে যেসব ওয়েবসাইটগুলো মানুষ কোশ্চেন করে অ্যান্সারের জন্য, তো ওইসব ওয়েবসাইটে যে তো আপনার পোস্টের টপিকস রিলেটেড বা আপনার ওয়েবসাইটের রিলেটেড যেসব কোশ্চেনগুলো আছে ওখানে অ্যান্সার করে তার ভিতরে একটা লিঙ্ক বসাই দিয়ে আসতে পারেন আপনার ওয়েবসাইটে। ওখান থেকেও কিন্তু হিউজ পরিমাণে একটা ট্রাফিক জেনারেট করা পসিবল। যেমন আমার একটা সাইট দেখি কোরা, তো কোরাতে যাই, কোরাতে একটা কোশ্চেন দেখেন, হোয়াট আর সাম হেলদি ফুড দ্যাট ইউ শুড ইট ফ্রিকোয়েন্টলি। তো দেখেন এই কোশ্চেনের আমরা যদি অ্যান্সারগুলো দেখি, দেখেন অনেকে অ্যান্সার করছে। তো জাস্ট আমি যদি এখানে একটু ক্লিক করি, দেখেন একটু নিচে আসেন, এই কোশ্চেনের দেখেন এখানে সাইড এই যে অ্যান্সার যে দিছে সে কিন্তু একটা লিঙ্ক বসে দিয়ে দিছে। দেখেন এই লিঙ্কে ক্লিক করলে আমরা অবশ্যই অন্য একটা সাইটে চলে যাব। দেখেন অন্য একটা সাইটে চলে যাচ্ছি এবং এই যে অ্যান্সারটা দিছে এই অ্যান্সারের ভিউ দেখেন অলমোস্ট 11,600 ভিউ। তো এত 11,600 মানুষ এই কোশ্চেনের অ্যান্সারটা দেখছে এবং এখানে নিশ্চয়ই অনেকে এখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটে গেছে। তো সে কিন্তু এখানে কোশ্চেনের অ্যান্সার করে এখান থেকে অনেক ট্রাফিক পাচ্ছে, অনেক ভিউয়ার্স পাচ্ছে। তো দেখেন নিচে কোশ্চেনগুলোও দেখেন এরাও কিন্তু অনেক ভিউ পাইছে। এখানে দেখেন অলমোস্ট 1300 ভিউ। তারপরে দেখেন এই অ্যান্সারটা দেখেন, এখানে দেখেন একটু নিচে আসি, দেখেন কিন্তু অলমোস্ট 5000-এর বেশি সে ভিউ পাইছে। তো এরকম প্রতিটা কোশ্চেনের অ্যান্সার গুলোতে দেখেন প্রচুর ভিউ। তো এখান থেকে কিন্তু প্রচুর একটা ট্রাফিক জেনারেট করা পসিবল। তো তারপর পরবর্তীতে দেখি কি আছে। আচ্ছা, এবার সেই গেস্ট পোস্ট।
তো অপেজ এসইও সব থেকে যেটা আর কি বেশি আমরা ফোকাস করি, যেটা আসলে গুগল সব থেকে বেশি পছন্দ করে, সেটা হলো গেস পোস্ট করা। তো গেস পোস্ট মানে হচ্ছে আপনার অন্য ওয়েবসাইটে, আমরা তো এই যেসব ওয়েবসাইটগুলো এতক্ষণ আমরা লিঙ্ক শেয়ারের বিষয়টা দেখলাম, এগুলো হচ্ছে মনে করেন পাবলিক সাইট, পাবলিক ফিগার সাইটগুলো, যেখানে আসলে সবাই লিঙ্ক শেয়ার করতে পারে, র্যান্ডমলি সবাই কিন্তু পারে, আমরা কিন্তু খুব সহজে অ্যাক্সেস করে কিন্তু লিঙ্ক শেয়ার করতে পারতেছি। কিন্তু গেস পোস্ট মানে হচ্ছে অন্যের ওয়েবসাইটে থেকে লিঙ্ক নেওয়া। কিন্তু এই যেসব সাইটগুলোর কথা বললাম, এখানে কিন্তু খুব সহজে আমরা লিঙ্ক ক্রিয়েট করতে পারি। কিন্তু কিন্তু যখন আমরা অন্য সাইট থেকে লিঙ্ক নিব, অন্য সাইট ওনারা কিন্তু সহজে আমাদের তার লিঙ্ক দিবে না। তো এর জন্য কি করতে হবে, অন্য আমার নিশ রিলেটেড সাইট ওনাদেরকে অ্যাপ্রোচ করতে হবে ইমেইলের মাধ্যমে, বা তাদের যদি কন্ট্যাক্ট আস পেজ থাকে, তারা যেভাবে আর কি যোগাযোগ করার যে অপশানগুলো আছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। আমার নিশ রিলেটেড আর কি, কথার কথা আমি মোবাইল ফোন রিভিউ করতেছি, তো মোবাইল ফোন রিভিউ রিলেটেড যেসব সাইটগুলো আছে তাদেরকে খুঁজে বের করবো, খুঁজে বের করে তাদেরকে বলবো যে আমি আপনার সাইটে একটা পোস্ট করতে চাই, আমি অনেক সুন্দর একটা আর্টিকেল লিখছি, যেটা আসলে আপনার সাইটে অ্যাড করলে আপনার ওয়েবসাইটের ট্রাফিক ভিজিটরদের অনেক ভ্যালু অ্যাড করবে। তো এভাবে কনভিন্স করে তার ওয়েবসাইটে একটা পোস্ট করে সেখান থেকে একটা লিঙ্ক পেতে পারি, এবং এই লিঙ্কটা হচ্ছে সব থেকে ইফেক্টিভ, মানে অনেক ভালো কাজ করে আর কি, অনেক ভালো একটা মেথড, যেটা আসলে গুগল র্যাঙ্কিং এর জন্য অনেক পাওয়ারফুল একটা বিষয়। তো এটা হচ্ছে গেস্ট পোস্ট। পরবর্তীতে আস্তে আস্তে আমি যত বিষয়গুলো আলোচনা করতেছি সবগুলোর উপর একটা একটা করে ভিডিও আমি দিব, ডিটেলস, যেমন সোশ্যাল সিগন্যাল, প্রোফাইল লিঙ্ক বিল্ডিং, ফর্ম পোস্টিং, এই প্রতিটা টপিক্সের উপর একটা একটা করে ভিডিও হবে। তো এটা জাস্ট একটা সামারি, মানে মানে টোটাল এসইওর একটা ধারণা দেওয়ার জন্য জাস্ট এই ভিডিওটা করা। তো তারপরে আসি হারো লিঙ্ক বিল্ডিং। অনেকে হয়তো হারো লিঙ্ক বিল্ডিং এর কথা শুনে থাকবেন। তো হারো লিঙ্ক বিল্ডিং, হারো এর অর্থ হচ্ছে হেল্প এ রিপোর্টার। তো দেখুন আমরা এই যে এই সাইটে যাই, তো দেখেন এই মানে আপনার দেখাচ্ছে যে এখানে দেখেন এই যে অনেক নিউজ পেপার সাইট ফিচার করা আছে এখানে। তার মানে যে আপনার যারা জার্নালিস্ট, যারা হচ্ছে নিউজ পেপারে কাজ করে, তারা অনেক তারা দেখাচ্ছে বিভিন্ন টপিক্সে লেখার জন্য, আর্টিকেল লেখার জন্য আপনার যারা ওয়েবমাস্টার আছে, বা যারা ওয়েবমাস্টারদের কাছে তারা হচ্ছে রিকোয়েস্ট করে যে একটা ভালো কোয়ালিটির আর্টিকেল তাদের প্রোভাইড করার জন্য। তো আপনি যদি এরকম অফারগুলো অ্যাকসেপ্ট করেন, করে যদি একটা ভালো কোয়ালিটির আর্টিকেল আপনি সাবমিট করতে পারেন, এবং সেটা যদি জার্নালিস্ট তাদের নিউজ পেপারে সাবমিট করে, তো এটা কিন্তু একটা পাওয়ারফুল একটা বিষয়, যে আপনার ওয়েবসাইটের লিঙ্ক একটা কোনো নিউজ পেপারে থাকতেছে। তো এটা কিন্তু বিশাল পাওয়ারফুল একটা বিষয়। গুগল যেটাকে আসলে অনেক সুন্দর বা অনেক পাওয়ারফুল হিসাবে নেয়, যে আপনার ওয়েবসাইটের একটা লিঙ্ক যদি ফক্স নিউজে থাকে বা নিউ ইয়র্ক টাইমসে থাকে, তো বিশাল পাওয়ারফুল একটা বিষয় কিন্তু। তো এটা আপনারা এটা ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন হারো লিঙ্ক বিল্ডিং। এই বিষয়ে আরো বিস্তারিত পরবর্তীতে আলোচনা করা হবে। তো তারপরে সে এডুগপ লিঙ্ক বিল্ডিং। তো এটাও একটা পাওয়ারফুল বিষয়, যে আপনি নর্মালি দেখে থাকবেন যখন একটা এডুকেশন সাইট বা একটা গভর্নমেন্ট সাইট, সহজে কিন্তু আপনি চাইলে একটা এডুকেশন সাইট ওয়েবসাইট বা একটা গভর্নমেন্ট ওয়েবসাইট তৈরি করতে পারবেন না, আপনি ডোমেইনই নিতে পারবেন না। তার জন্য আপনার একটা এডুকেশন ইনস্টিটিউট, টিউশন অথবা গভর্নমেন্টের লোক ছাড়া গভ সাইট বা এডুকেশন সাইট আপনি সহজে ক্রিয়েট করতে পারবেন না। আর তাছাড়া এডুকেশন সাইটগুলোর জন্য আপনার এসইও করা লাগে না, গুগল অটোমেটিকলি এই সাইটগুলোর র্যাঙ্ক দিয়ে দেয়। এইগুলোর জন্য গুগল এদের জন্য স্পেশাল কোনো কিছু করা লাগে না, অটোমেটিকলি র্যাঙ্ক দিয়ে দেয়। এবং এইসব সাইটগুলো থেকে যদি আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক নিতে পারেন, তো গুগল সেটাকে অনেক পাওয়ারফুল লিঙ্ক হিসেবে দেখে, এবং এটা অনেক পাওয়ারফুল লিঙ্ক। তো যেসব এডুগভ সাইটগুলো আছে ওখান থেকে লিঙ্ক করার অনেক ওয়ে আছে আর কি, অনেক মেথড আছে, যে মেথডগুলোতে লিঙ্ক
আপনার ইউটিউব ওয়েবসাইট থেকে লিঙ্ক করতে পারবেন, পরবর্তীতে দেখানো হবে, সমস্যা নাই। তো যাই হোক, মোটামুটি অফিস এসিওর উপর ওভারঅল একটা ধারণা দিতে পারলাম যে আসলে অফিস এসিও কীভাবে করা হয়, কোন কোন বিষয়গুলো করলে টোটাল একটা অফিস এসিওর বিষয়গুলো আপনি কভার করতে পারবেন। তাছাড়া এখানে আমি স্টার মার্কস দিয়ে আপনাদেরকে বোঝাই দিছি যে আসলে কোনটা কম পাওয়ারফুল বা কোনটা বেশি পাওয়ারফুল। তো যাই হোক, মোটামুটি আপনাদের কভার করতে পারছি পজিশন বিষয়গুলো। আর তাছাড়া যদি কোনো কিছু বুঝে না থাকেন, সময় গ্রুপ তো আছেই, গ্রুপে পোস্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টে রিপ্লাই উত্তর অ্যান্সার দিব। তাছাড়া ভিডিওর নিচেও কমেন্ট করতে পারেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। পরবর্তীতে স্টেপ বাই স্টেপ এই যে সব যত বিষয়গুলো দেখালাম এসইওর উপর, এই সব বিষয়ের উপর, সব টপিক্সের উপর ভিডিও আসবে। যেমন কিওয়ার্ড রিসার্চের উপর 2-3টা ভিডিও থাকবে, তারপরে আপনার নিশ সিলেকশন, কন্টেন্ট ক্রিয়েট করা, এই প্রতিটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও থাকবে, অনেক ডিটেলস। এটা জাস্ট ওভারঅল একটা ধারণা দিলাম এসইওর উপর। তারপরে আপনার ইমেল আউটরিচের বিষয়টা আমি দেখাবো পরবর্তীতে, যে কিভাবে ইমেল মানে ওয়েবসাইট ওনারদের খুঁজে পাবেন, তারপরে কিভাবে ইমেল লিখবেন, ইমেল পাঠাবেন, এসব বিষয় আমি দেখাবো, কিভাবে ইমেল আউটরিচ করে ক্লায়েন্ট পাবেন। তো সব আস্তে আস্তে দেখানো হবে। তো অবশ্যই সাথে থাকবেন, নিশ স্কুলের সাথে থাকবেন। এবং পরবর্তী ভিডিওতে যেটা দেখাবো যে আপনি এসইও সেক্টরে, এসইও এমন একটা সেক্টর যে আপনি এখন এসইও শিখে আপনি যদি 5 বছর পরে যে দাবি, আপনি এসইও শিখে আপনি কোনো কিছু চর্চা করলেন না বা আপনি ট্র্যাকে নাই, 5 বছর পরে যে যদি দাবি করেন যে আপনি এসইও এক্সপার্ট, এটা কিন্তু কখনোই পসিবল না। কারণ এসইও অল টাইম আপডেট হতে থাকে, এসইও মার্কেটিং সবসময় আপডেট হতে থাকে। শুধু এসইও বলে কথা না, ডিজিটাল মার্কেটিং সবসময় আপডেট হতে থাকে। তো কিভাবে এসইও আরও এসইও সেক্টরে নিজেকে আপডেট রাখবেন এবং আরও অনেক অ্যাডভান্স লেভেলের শিখবেন এবং কাদেরকে ফলো করবেন, বাংলাদেশে কাদেরকে ফলো করবেন, ইন্টারন্যাশনালি কাদেরকে ফলো করবেন, এসব বিষয় নিয়ে পরবর্তীতে একটা ভিডিও, এর পরবর্তী ভিডিও এই বিষয়ের উপর আসবে। তারপর থেকে আমি কিওয়ার্ড রিসার্চের উপর ভিডিও দেব। তো যাই হোক, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন। তো সে পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন, নিশ স্কুলের সাথে থাকবেন, অবশ্যই আমার গ্রুপে অ্যাড হবেন এবং ওখানে আপনি যে কোনো সমস্যা ফেস করলে পোস্ট করবেন। তাছাড়া গ্রুপে প্রতিনিয়ত অনেক ভ্যালু বা অনেক রিসোর্স শেয়ার করা হয়, যেগুলো আপনারা অনেক উপকৃত হন। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।